হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে দা দেবজিৎ চ্যানেলে স্বাগত। আজকে আলোচনা করব ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার পলিটিক্যাল সায়েন্সের পঞ্চম অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ টাইপ কোশ্চেন। আজকে পার্ট নম্বর 4, আর তার আগে 3টি পার্ট কিন্তু আপলোড করা হয়ে গেছে। তাহলে আজকের প্রথম কোশ্চেন দেখো, যে কোন দেশের সংবিধানের অনুসরণে ভারতে সংসদীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করা হয়েছে? তাহলে উত্তর হচ্ছে ব্রিটেনের। যেহেতু ব্রিটেন ভারতে প্রায় 200 বছর পর্যন্ত শাসন করেছে, তাহলে সেই সংসদীয় শাসন ব্যবস্থায় কিন্তু আমরা অভ্যস্ত হয়ে গেছি, তাই সেটাই আমাদের ভারতে কিন্তু প্রবর্তন করা হয়েছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, যে ভারতে আইনের অনুশাসন আইন প্রণয়ন পদ্ধতি নেওয়া হয়েছে, তাহলে এটা উত্তর হচ্ছে ব্রিটেনের সংবিধান থেকে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, যে ভারতের একক নাগরিকত্বের বিষয়টি গ্রহণ করা হয়েছে, তাহলে উত্তর হচ্ছে ব্রিটেনের সংবিধান থেকে। তাহলে এখানে যে একক নাগরিকত্ব অর্থাৎ সিঙ্গেল সিটিজেনশিপ, এই কথাটির মানে হচ্ছে যে আমাদের ভারতে প্রত্যেক যে নাগরিক আছে তারা শুধুমাত্র ভারতেরই নাগরিক। তারা কিন্তু 28টি রাজ্যের মধ্যে যেই রাজ্যে আছেন সেই রাজ্যের কিন্তু আলাদাভাবে কোনো নাগরিক নয়। ঠিক আছে, যেমন আমি পশ্চিমবঙ্গে রয়েছি, কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য আমাকে কিন্তু আলাদাভাবে কোনো নাগরিকত্ব প্রদান করছে না। ঠিক আছে, আমি কিন্তু ভারতেরই নাগরিক। কিন্তু আমেরিকা যুক্তরাষ্ট্রে যদি তুমি যাও, তাহলে সেখানে কিন্তু আমেরিকা যুক্তরাষ্ট্র 50টি রাজ্য নিয়ে গঠিত। তাহলে আমেরিকার যে নাগরিক, সেই আমেরিকার নাগরিক কিন্তু সেই দেশেরও নাগরিক, এবং আমেরিকার যেই রাজ্যে সেই ব্যক্তি আছে সেই রাজ্যেরও নাগরিক। ঠিক আছে, কিন্তু আমাদের কিন্তু রাজ্যে কোনো আলাদাভাবে নাগরিকত্ব প্রদান করা হয় না। এর জন্য ভারতের মধ্যে একক নাগরিকত্ব দেখা যায়, আর আমেরিকাতে দ্বৈত নাগরিকত্ব অর্থাৎ দ্বি নাগরিকত্ব দেখা যায়। ঠিক আছে, তাহলে ভারতের মধ্যে এই যে একক নাগরিকত্বের বিষয়টি, সেটা ব্রিটেনের সংবিধান থেকে কিন্তু নেওয়া হয়েছে। নেক্সট কোশ্চেন দেখো, যে ভারতের দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার ধারণাটি নেওয়া হয়েছে, তাহলে উত্তর হচ্ছে ব্রিটেনের সংবিধান থেকে। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা অর্থাৎ ভারতে কিন্তু দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা আছে। আমাদের যে কেন্দ্রীয় আইনসভা তার নাম হচ্ছে পার্লামেন্ট, আর তার দুটি কক্ষ, একটা হচ্ছে লোকসভা যেটা নিম্নকক্ষ, আর রাজ্যসভা যেটা উচ্চকক্ষ। ঠিক আছে, তাহলে এটাই ব্রিটেনের সংবিধান থেকে কিন্তু নেওয়া হয়েছে। নেক্সট কোশ্চেন দেখো, যে ভারতে নিম্নলিখিত কোন উপাদানটি ব্রিটেনের সংবিধান থেকে নেওয়া হয়নি? তাহলে উত্তর হচ্ছে বিচার বিভাগীয় পর্যালোচনা। ঠিক আছে, এই বিচার বিভাগীয় পর্যালোচনা এই বিষয়টি কিন্তু অর্থাৎ এই উপাদানটি কিন্তু আর কি ব্রিটেনের সংবিধান থেকে নেওয়া হয়নি। তাহলে কোন সংবিধান থেকে নেওয়া হয়েছে? মনে রাখবে যে আমেরিকার সংবিধান থেকে কিন্তু এই বিচার বিভাগীয় পর্যালোচনা এই বিষয়টি বা এই উপাদানটি নেওয়া হয়েছে। এখন তোমাদের মনে প্রশ্ন আসবে যে এই বিচার বিভাগীয় পর্যালোচনা কি? তাহলে বলে রাখি যে বিচার বিভাগীয় পর্যালোচনা হচ্ছে যে আমাদের ভারতে ধরো ভারতের আইনসভার নাম পার্লামেন্ট, আর সেই পার্লামেন্ট যদি এমন কোনো আইন প্রণয়ন করে যেটা সংবিধান বিরোধী, তাহলে আমাদের ভারতের যে সুপ্রিম কোর্ট আছে, সর্বোচ্চ আদালত, সেই সুপ্রিম কোর্ট কী করতে পারে যে আমাদের আইনসভা যে আইনটি প্রণয়ন করেছে যেটা সংবিধানকে মান্য করে তৈরি করা হয়নি, সেই আইনটিকে বাতিল করে দিতে পারে। তাহলে এই যে সুপ্রিম কোর্ট আইনটিকে বাতিল করে দিতে পারে, এটাই হচ্ছে বিচার বিভাগীয় পর্যালোচনা। ঠিক আছে, তাহলে এই যে বৈশিষ্ট্যটা, এটা ব্রিটেনের সংবিধান থেকে নেওয়া হয়নি, এটা আমেরিকার সংবিধান থেকে কিন্তু নেওয়া হয়েছে। নেক্সট কোশ্চেন দেখো, যে ভারতে লোকসভার স্পিকারের ধারণাটি নেওয়া হয়েছে, তাহলে উত্তর হচ্ছে ব্রিটেনের সংবিধান থেকে। নেক্সট কোশ্চেন দেখো, যে ভারতে লোকসভার নিকট মন্ত্রিসভার দায়বদ্ধতার ধারণাটি নেওয়া হয়েছে, তাহলে উত্তর হচ্ছে ব্রিটেনের সংবিধান থেকে। নেক্সট কোশ্চেন দেখো, যে ভারতে বিচার বিভাগের স্বাধীনতার ধারণাটি নেওয়া হয়েছে, তাহলে উত্তর হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে। বিচার বিভাগের স্বাধীনতা অর্থাৎ ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি, একটা বিচার বিভাগ যদি স্বাধীনভাবে যদি কাজ নাই করে, তাহলে কিন্তু সেটা আমাদের দেশের পক্ষে বা কোনো দেশের পক্ষেই ভালো নয়। কারণ বিচার বিভাগ কী করবে, যে বিচার বিভাগ বলতে আদালতকে বোঝায়। ঠিক আছে, সেখানে আদালত যে রায় দিবে তার মধ্যে যদি সরকার হস্তক্ষেপ করে, তাহলে সেটা তো ঠিক হবে না। ঠিক আছে, তাহলে যাতে আদালতগুলি নিরপেক্ষভাবে আর কি রায় প্রদান করতে পারে, তার জন্য কিন্তু বিচার বিভাগের স্বাধীনতা প্রয়োজন। তার জন্যই মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে ভারতে এই বিচার বিভাগীয় স্বাধীনতার ধারণাটি নেওয়া হয়েছে। নেক্সট কোশ্চেন দেখো, যে ভারতে বিচার বিভাগীয় পর্যালোচনার উপাদানটি গ্রহণ করা হয়েছে, তাহলে উত্তর হচ্ছে একটু কি বললাম যে বিচার বিভাগীয় পর্যালোচনা কি, যে ভারতের যে আইনসভা পার্লামেন্ট, সেই পার্লামেন্ট যদি এমন কোনো আইন প্রণয়ন করে যেটা সংবিধান বিরোধী, তাহলে কি করতে পারে সুপ্রিম কোর্ট, যে সেই আইনটিকে বাতিল করে দিতে পারে। তাহলে সেটা আমেরিকা যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে কিন্তু এই বৈশিষ্ট্যটা বা এই উপাদানটি গ্রহণ করা হয়েছে। নেক্সট কোশ্চেন দেখো, যে ভারতে রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতির কার্যাবলীর বিষয়টি গ্রহণ করা হয়েছে, তার উত্তর হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে। তারপরে কোশ্চেন দেখো, যে ভারতে সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতিদের অপসারণের পদ্ধতি গ্রহণ করা হয়েছে, এটাও মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে। নেক্সট কোশ্চেন দেখো,
যে ভারতে রাষ্ট্রপতির যে পদচ্যুতি তাকে বলা হয় হচ্ছে ইমপিচমেন্ট পদ্ধতি। ঠিক আছে, তাহলে এই যে এর বিষয়টি গ্রহণ করা হয়েছে, তাহলে উত্তর হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে। ঠিক আছে, মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে ভারতের রাষ্ট্রপতির পদচ্যুতির বিষয়টি গ্রহণ করা হয়েছে। নেক্সট কোশ্চেন দেখো, যে ভারতের নিম্নলিখিত কোন উপাদানটি মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে নেওয়া হয়নি? তার উত্তর হচ্ছে আইনের অনুশাসন। নেক্সট কোশ্চেন দেখো, যে ভারতের সংবিধানের প্রজাতান্ত্রিক ধারণাটি নেওয়া হয়েছে, তার উত্তর হচ্ছে ফ্রান্সের সংবিধান থেকে। ঠিক আছে, ফ্রান্সের সংবিধান থেকে এই প্রজাতান্ত্রিক ধারণাটি নেওয়া হয়েছে। নেক্সট কোশ্চেন দেখো, যে ভারতের সংবিধানের প্রস্তাবনায় উল্লেখিত সাম্য, সৌভ্রাতৃত্ব ও স্বাধীনতার আদর্শটি নেওয়া হয়েছে, তার উত্তর হচ্ছে ফ্রান্সের সংবিধান থেকে। নেক্সট কোশ্চেন দেখো, যে ভারতের শক্তিশালী কেন্দ্রের পাশাপাশি যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার ধারণাটি নেওয়া হয়েছে, তাহলে উত্তর হচ্ছে কানাডার সংবিধান থেকে। তাহলে ভারতে কিন্তু এখানে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা বলতে কি বোঝায় এটাকে একটু বুঝে নাও। যে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা বলতে বোঝায় যে যেই দেশের মধ্যে রাজ্য এবং কেন্দ্রের মধ্যে ক্ষমতা বণ্টিত রয়েছে, অর্থাৎ যেই দেশের মধ্যে রাজ্য সরকারও আছে এবং কেন্দ্র সরকারও আছে, এবং রাজ্য সরকারের কাছেও ক্ষমতা আছে এবং কেন্দ্র সরকারের কাছেও ক্ষমতা আছে, সেটা হচ্ছে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা। ঠিক আছে, তাহলে ভারতে যেমন রাজ্য আছে 28টি, সেই রাজ্যগুলিরও ক্ষমতা রয়েছে এবং কেন্দ্র সরকার অর্থাৎ ভারত সরকারেরও ক্ষমতা রয়েছে। তাহলে কিন্তু ভারতে কিন্তু কেন্দ্র সরকারের কাছে একটু বেশি ক্ষমতা আছে। ঠিক আছে, কেন্দ্র সরকার আর কি একটু শক্তিশালী বেশি রাজ্য সরকারের তুলনায়। তাহলে এই যে ধারণাটা, এটা কানাডার সংবিধান থেকে কিন্তু নেওয়া হয়েছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, যে ভারতে কেন্দ্র কর্তৃক রাজ্যপাল নিয়োগের ধারণাটি গ্রহণ করা হয়েছে, তার উত্তর হচ্ছে কানাডার সংবিধান থেকে। নেক্সট কোশ্চেন দেখো, যে ভারতে সংসদের উভয় কক্ষের যৌথ অধিবেশনের বৈশিষ্ট্যটি গ্রহণ করা হয়েছে, তাহলে উত্তর হচ্ছে অস্ট্রেলিয়ার সংবিধান থেকে। নেক্সট কোশ্চেন দেখো, যে ভারতে মৌলিক কর্তব্যের ধারণাটি অর্থাৎ ফান্ডামেন্টাল ডিউটিস, এই যে ধারণাটি গ্রহণ করা হয়েছে, তার উত্তর হচ্ছে সোভিয়েত ইউনিয়নের সংবিধান থেকে। বর্তমানে কিন্তু সোভিয়েত ইউনিয়ন নামে কোনো দেশ নেই। 1991 সালে এই দেশটি কিন্তু সোভিয়েত ইউনিয়ন যে দেশটি ছিল সেটা আর কি 15টি দেশের টুকরো টুকরো হয়ে যায়। ঠিক আছে, সেই যে 1991 সালের পূর্বে যেই দেশটি ছিল সোভিয়েত ইউনিয়ন, সেই দেশের সংবিধান থেকে কিন্তু তখন এই যে ধারণাটি মৌলিক কর্তব্যের, সেটা কিন্তু ভারতের সংবিধানে নেওয়া হয়েছিল। নেক্সট কোশ্চেন দেখো, যে ভারতের সংবিধানের প্রস্তাবনায় উল্লেখিত ন্যায় বিচারের আদর্শ সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ধারণাটি গ্রহণ করা হয়েছে, তাহলে উত্তর হচ্ছে সোভিয়েত ইউনিয়নের সংবিধান থেকে। নেক্সট কোশ্চেন দেখো, যে ভারতে পঞ্চবার্ষিকী পরিকল্পনার ধারণাটি গ্রহণ করা হয়েছে, তাহলে এটা উত্তর হচ্ছে সোভিয়েত ইউনিয়নের সংবিধান থেকে। তাহলে অপশানে কিন্তু সোভিয়েত ইউনিয়ন না দিয়ে সোভিয়েত রাশিয়াও থাকতে পারে। ঠিক আছে, সোভিয়েত রাশিয়া বা সোভিয়েত ইউনিয়নের সংবিধান থেকে, বা এমনও থাকতে পারে যে ইউএসএসআর। ঠিক আছে, ইউএসএসআর এর সংবিধান থেকে। তাহলে উত্তর কিন্তু একটাই। ঠিক আছে, ইউএসএসআর, সোভিয়েত ইউনিয়ন আর সোভিয়েত রাশিয়া, তিনটি কিন্তু একটি দেশকেই বোঝায়। ঠিক আছে, যেটা 1991 সালে আর কি টুকরো টুকরো হয়ে যায় 15টি দেশে। আর বর্তমানে সবচেয়ে বড় যে দেশটি অবস্থান করেছে সেটা হচ্ছে রাশিয়া। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, যে ভারতে জরুরি অবস্থার সময়ে মৌলিক অধিকারগুলি স্থগিত রাখার বিষয়টি গ্রহণ করা হয়েছে, তার উত্তর হচ্ছে জার্মানির সংবিধান থেকে। যদি ভারতে কোনো জরুরি অবস্থার সৃষ্টি হয়, অর্থাৎ ইমার্জেন্সি ঘোষণা করা হয়, ধরো যুদ্ধ লেগে গেল ভারতের সঙ্গে পাকিস্তানের বা ভারতের সঙ্গে চীনের বা অন্য দেশের, তাই তখন কী হবে, যে ভারতের জরুরি অবস্থা জারি করা হবে। আর তার সেই সময় ভারতের যে সংবিধানে মৌলিক অধিকারগুলি দেওয়া হয়েছে, সেই মৌলিক অধিকারগুলি যে স্থগিত রাখা হবে, সেই বিষয়টি জার্মানির সংবিধান থেকে কিন্তু নেওয়া হয়েছে। নেক্সট কোশ্চেন দেখো, যে ভারতে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিসমূহ লিপিবদ্ধ করা হয়েছে, তার উত্তর হচ্ছে আয়ারল্যান্ডের সংবিধান থেকে। এখন রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি কিন্তু আমি আলোচনা করেছি। এই রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি অর্থাৎ ডিপিএসপি, ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি, এটা কিন্তু আমি পড়িয়েছি আমাদের সংবিধানের পার্ট নম্বর 4 যে আছে, সেই পার্ট নম্বর 4-এ 36 থেকে 51 নম্বর আর্টিকেলে কিন্তু এই রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিগুলি দেওয়া আছে। সেটা কিন্তু আমি ক্লাসটি করিয়েছি, তোমরা এই ইউটিউব চ্যানেলেই আছে, তোমরা দেখতে পারো। তারপরে কোশ্চেন দেখো, যে ভারতের রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতিটি গ্রহণ করা হয়েছে, তার উত্তর হচ্ছে আয়ারল্যান্ডের সংবিধান থেকে। তাহলে তোমরা যদি জানতে চাও যে ভারতের রাষ্ট্রপতি কীভাবে নির্বাচিত হয়, আমি স্টেপ বাই স্টেপ কিন্তু আলোচনা করেছি। উপরে আই বাটনের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকেও দেখতে পারো, বা এই ইউটিউব চ্যানেলে তোমরা দেখতে পারো যে ভারতের রাষ্ট্রপতি কীভাবে নির্বাচিত হন। ঠিক আছে, তাহলে এই যে ভারতের রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতিটি, এটা কিন্তু আয়ারল্যান্ডের সংবিধান থেকে নেওয়া হয়েছে। নেক্সট কোশ্চেন দেখো, যে ভারতে রাজ্যসভায় রাষ্ট্রপতি দ্বারা মনোনীত সদস্যের ধারণাটি নেওয়া হয়েছে, তার উত্তর হচ্ছে আয়ারল্যান্ডের সংবিধান থেকে। দেখো ভারতের যে আইনসভা, কেন্দ্রীয় আইনসভা, তার নাম হচ্ছে পার্লামেন্ট।
আর এই পার্লামেন্টের দুটি কক্ষ, উচ্চ কক্ষ রাজ্যসভা, নিম্ন কক্ষ লোকসভা। তাহলে উচ্চ কক্ষ যে রাজ্যসভা আছে সেই রাজ্যসভাতে কিন্তু রাষ্ট্রপতি কী করতে পারেন, যে 12 জন সদস্যকে মনোনীত করতে পারেন, ঠিক আছে, 12 জন সদস্য। আর সেই যে ধারণাটি এটা কিন্তু আয়ারল্যান্ডের সংবিধান থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, যে ভারতে নিম্নলিখিত কোন উপাদানটি আয়ারল্যান্ডের সংবিধান থেকে নেওয়া হয়নি? তার উত্তর হচ্ছে মৌলিক অধিকার। এই যে মৌলিক অধিকার, এই ধারণাটি কিন্তু আয়ারল্যান্ডের সংবিধান থেকে নেওয়া হয়নি। এটা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে বলে রাখি, যে মৌলিক অধিকার ফান্ডামেন্টাল রাইটস এটা কিন্তু আমেরিকার সংবিধান থেকে কিন্তু নেওয়া হয়েছে। নেক্সট কোশ্চেন দেখো, যে ভারতে আইন নির্দিষ্ট পদ্ধতির ধারণাটি গ্রহণ করা হয়েছে, তাহলে উত্তর হচ্ছে জাপানের সংবিধান থেকে। তাহলে আমাদের ভারতে কিন্তু ভারতের সংবিধান যে রচিত হয়েছিল সেটা কিন্তু অন্যান্য অনেক দেশের সংবিধানের বৈশিষ্ট্য কিন্তু ভারতের সংবিধানে যুক্ত হয়েছিল, ঠিক আছে। যারা আমাদের ভারতের সংবিধান রচনা করেছিল তারা বিভিন্ন দেশের সংবিধান পাঠ করে সেই সংবিধান থেকে যে ভালো ভালো বৈশিষ্ট্যগুলি সেগুলি কিন্তু ভারতের সংবিধানে যুক্ত করেছিলেন, ঠিক আছে। তাহলে এইগুলি কিন্তু তোমাদের পড়তে হচ্ছে এখন। নেক্সট কোশ্চেন দেখো, যে ভারতের সংবিধান সংশোধনের পদ্ধতিটি গ্রহণ করা হয়েছে, তাহলে উত্তর হচ্ছে দক্ষিণ আফ্রিকার সংবিধান থেকে। ভারতের যে সংবিধান সংশোধন হয়, অর্থাৎ ভারতের সংবিধান কার্যকরী হয় 1950 সালের 26শে জানুয়ারি। তারপর থেকে সংবিধানের মধ্যে যদি পরিবর্তন করতে হয়, ঠিক আছে, সময়ের সঙ্গে সঙ্গে উদ্ভূত পরিস্থিতির মোকাবিলা করার জন্য সংবিধানের মধ্যে যদি কোনো সংশোধন করতে হয়, অর্থাৎ পরিবর্তন করতে হয়, তাহলে কিন্তু সংবিধানের সংশোধন প্রয়োজন। আর সেই যে পদ্ধতিটা সেটা কিন্তু দক্ষিণ আফ্রিকার সংবিধান থেকে নেওয়া হয়েছে। তাহলে আজকের লাস্ট কোশ্চেন দেখো, যে ভারতের পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভার সদস্যদের নির্বাচনের বিষয়টি নেওয়া হয়েছে, তাহলে উত্তর হচ্ছে দক্ষিণ আফ্রিকার সংবিধান থেকে, ঠিক আছে। তাহলে এই ছিল আজকের আলোচনা। আর তোমাদের পঞ্চম অধ্যায় থেকে সমস্ত এমসিকিউ টাইপ কোশ্চেন আমি আজকেই শেষ করে দিলাম, ঠিক আছে। 4টি পার্টে কিন্তু আমি টোটাল এমসিকিউ দিলাম, অনেকগুলি এমসিকিউ এখানে আলোচনা করলাম। এই 4টি পার্ট তোমরা ভালো মতো দেখো, আশা করি তোমাদের এখান থেকেই কমন পড়ে যাবে, ঠিক আছে। তারপরে তোমাদের ষষ্ঠ অধ্যায় 6 নম্বর যে অধ্যায় সেটি কিন্তু শুরু করবো, ঠিক আছে। তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের একটি নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।